ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্য আনলিমিটেড ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল ইনকাম মাস্টার ক্লাসের আজকে 3 নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব গ্রাফিক ডিজাইন এবং ব্র্যান্ড আইডেন্টিটি ফান্ডামেন্টালস। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব গ্রাফিক ডিজাইন আসলে কি এবং কেন এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং একটি ভালো ডিজাইনের কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কি বিষয় খেয়াল করে হচ্ছে আমাদেরকে ডিজাইন তৈরি করতে হবে, এবং টাইপোগ্রাফি, কালার এবং হচ্ছে ফিজিওলজি বিষয়গুলো কি আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা শিখব। এবং একটি প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কি তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, এবং একটি লোগো ডিজাইন তৈরি করতে গেলে আমাকে কি বিষয় খেয়াল রাখা লাগবে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব। এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বলতে কি বোঝায়, একজন আন্তর্জাতিক মানের গ্রাফিক ডিজাইনার হিসাবে ক্লায়েন্টের জন্য হচ্ছে কিভাবে সম্পূর্ণ ব্র্যান্ডিং অ্যাসেট তৈরি করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। ওকে, সো আমরা হচ্ছে আসলে শুরুতে হচ্ছে আমরা একটু দেখি যে আসলে গ্রাফিক ডিজাইনটা আসলে কি। এখানে আমরা হচ্ছে একটা টেমপ্লেট রেডি করছি। এইটা আমাদের হচ্ছে একটা টেক্সট ওয়ার্ড ফরম্যাটে আছে, রাইট? এখানে যেটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে একটা টেক্সট বা ওয়ার্ড ফরম্যাটে আছে। এখন এই জিনিসটা যখন আমরা একটা ভিজুয়াল একটা আইডিয়া নিয়ে আসছি, ভিজুয়াল একটা রূপ দিয়েছি এই পুরো টেক্সটটাকে, সেটাই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? সো এই জিনিসটাকে এইভাবে টেমপ্লেট আকারে সাজানোর মূল কারণ হচ্ছে এটাই যে আমরা যখন কোনো কিছু টেক্সট আকারে দেখি সেটার উপরে হচ্ছে আমরা খুব বেশি মনোযোগী হই না, ঠিক আছে? বাট আমরা যখন এটাকে একটা ভিজুয়াল আইডিয়া বা ভিজুয়াল কোনো কিছু দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করি, তখন হয়তো বা আমরা এই জিনিসগুলোকে বা এটার দিকে হচ্ছে আমরা একটু মনোযোগটা একটু বেশি আসে এবং আমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো এর জন্য হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। বিশেষ করে হচ্ছে যে কোনো সেক্টরে হোক না কেন, তুমি যে কোনো সেক্টরে কাজ করতে যাও না কেন, গ্রাফিক ডিজাইন পার্টটা তোমার বেসিক হলেও জানা লাগবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু দেখি যে আসলে গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল মাধ্যম, কোনো তথ্য বা ধারণা বা বার্তা যা হচ্ছে মানুষের কাছে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করার মাধ্যমে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এবং আমরা প্রতিদিনই অসংখ্য ডিজাইন দেখি, যেমন হচ্ছে ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেইল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিলবোর্ড, তারপর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এবং হচ্ছে বিজনেস কার্ড। সো এছাড়াও হচ্ছে আরও বেশ কিছু ডিজাইনের এক্সাম্পল হচ্ছে তোমরা যদি গুগলে করো বা গুগলে সার্চ দাও, তাহলে হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইনের এক্সাম্পল দেখতে পারবা, আইডিয়া নিতে পারবা, ঠিক আছে? এর আগে হচ্ছে আমরা কিছু ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কিছু ক্লাস দিয়েছিলাম। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখছো, এবং যদি এখনও না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউবে পাবলিশ করা আছে, সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে? আর হচ্ছে এখন আমরা আসলে আমাদের যে ক্লাসের যে মেইন টপিক সেটা হচ্ছে যে আমাদেরকে আজকে আমরা হচ্ছে কিছু ডিজাইনের প্রিন্সিপাল শিখব। ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কী বিষয় জানা লাগবে, ওই ডিজাইনগুলো আমরা কীভাবে সুন্দরভাবে ফুটায় তুলতে পারি, ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কী বিষয় খেয়াল করে হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা আমাদের। সো এখান থেকে যদি আমরা একটু আসি, এখান থেকে আমরা আচ্ছা, এইখানে দেখো ডিজাইনের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে আমাদেরকে খেয়াল করে তারপর হচ্ছে কাজ করতে হবে। এবং আমরা যখন ডিজাইন করব এই বিষয়গুলো মাথায় রেখে, এবং আমরা যখন একটা ডিজাইন তৈরি করতেছি এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে ফুটায় তুলতে হবে। যেমন হচ্ছে কি ব্যালেন্স, তারপর হচ্ছে কন্ট্রাস্ট এবং হচ্ছে অ্যালাইনমেন্ট। এইখানে হচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে সরাসরি একটু দেখা দিই যে আসলে ডিজাইনের আমাদের মূলত হচ্ছে 7টা বিষয় থাকে। এই 7টা বিষয়ের মধ্যে হচ্ছে ব্যালেন্স, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, হোয়াইট স্পেস, রিপিটেশন এবং প্রক্সিমিটি। সো আমরা যদি সহজ ভাষায় বুঝি যে ব্যালেন্সটা আসলে কি, ব্যালেন্সটা হচ্ছে ডিজাইনের সকল উপাদানের হচ্ছে একটা ভারসাম্য তৈরি করে বা ভারসাম্য রক্ষা করে ডিজাইনের মধ্যে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি একটু এই ডিজাইনটার দিকে খেয়াল করি, যে এইখানে দেখো আমরা এইখানে কিছু টেক্সট রাখছি, এখানে একটা ইমেজ রাখছি, এখানে হচ্ছে কিছু বুলেট পয়েন্ট রাখছি,
যে আমরা এই ব্যালেন্স, কন্ট্রাক্টস, অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো আমরা এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করছি। এখন আমরা যদি ফর এক্সাম্পল এইটাকে আমরা রিমুভ করে দেই, তাহলে এই জিনিসটা কি ফাঁকা হয়ে যেতেছে না? তার মানে কি এই অংশটা কি খালি হয়ে যেতেছে। এখন ফর এক্সাম্পল ধরো তুমি এইখানে কিছু রাখছো, এখানে কিছু রাখছো, এখন এই জিনিসটা কি খালি, তাহলে এই 2-3 সাইডের ওজনটা কি ভারী হয়ে গেছে না? এবং এই সাইডের ওজনটা কি মানে নাই হালকা হয়ে গেছে, যার জন্য হচ্ছে আমাদের এখানে ব্যালেন্সটা ঠিক নাই। ইভেন আমরা যদি একটু দেখি, ধরো আমরা যদি এইটাকে এই জায়গায় রাখি, তাহলে কি আমরা জিনিসটা বুঝতে পারবো? এটা কিন্তু ব্যালেন্সের মধ্যে থাকবে না। আমরা যখন এই প্রত্যেকটা জিনিস একটা লাইনের মধ্যে নিয়ে আসবো, যেমন হচ্ছে যে এইখান থেকে দেখো এই লাইনগুলা প্রপারভাবে হচ্ছে, যখন আমরা যে এইখান থেকে দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে না, এই যে এখানে, এই যে যখন আমরা এখান থেকে এই এতটুকু নিয়ে আসছি, তখন কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে। সো এই লাইনটা ক্রিয়েট হওয়ার মেন রিজন হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে? যে এইটার অনুযায়ী বা এইটার উপরে যদি আমরা নিয়ে যাইগা, বা এটার উপরে যদি আমরা এটাকে রাখি, এই টেক্সটটাকে রাখি, তাহলে কিন্তু এটা ব্যালেন্সের মধ্যে থাকবে না। সো আমাদের কি এই জিনিসগুলা মেনটেন করে তারপর ডিজাইন করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি কন্ট্রাক্ট হচ্ছে রং বা হচ্ছে আকার আকৃতি পার্থক্য তৈরি করে, গুরুত্বপূর্ণ তথ্য দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। পানি আছে না? যে তুমি একটু পানি নিয়ে আসো তো ইয়ের থেকে। সো যেটা বলছিলাম যে কন্ট্রাক্টস হচ্ছে কি, কন্ট্রাক্টস হচ্ছে একটা রং। কন্ট্রাক্টস হচ্ছে কি রং, তারপর হচ্ছে আকার আকৃতি পার্থক্য তৈরি করে বা গুরুত্বপূর্ণ তথ্য দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। মানে হচ্ছে যে এই যে 3টা কালার, এই 3টা কালার আমার এখানে না দিলেও হচ্ছে আমরা পারতাম না। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেই, আমরা এখানে একটা ব্ল্যাক কালার দিলাম, সরি এখানে একটা হোয়াইট কালার আমরা দিই, এখানে এই কালারটা অ্যাড করি, আমরা যদি এই কালারটা অ্যাড করি, ইভেন হচ্ছে আমরা যদি এখানে এই সেম কালারটা অ্যাড করি, তাহলে কি এই জিনিসটা কি ভালোভাবে বোঝা যাইতেছে? এই ব্যালেন্সটাও বোঝা যাইতেছে না, কন্ট্রাক্টস লেখাটাও বোঝা যাইতেছে না, বা এখানে যে প্যারাগ্রাফসটা আছে এইটাও ভালোভাবে বোঝা যাইতেছে না। সো এটাই হচ্ছে কন্ট্রাক্টস, ঠিক আছে? একটা বিষয়ের উপরে যখন তুমি কালারটা অ্যাড করবা, এই কালারটা যাতে করে মানে আরেকটা জিনিসকে সুন্দরভাবে ফুটায় তোলে, সেটাই হচ্ছে কি কন্ট্রাক্টস। এবং এইটা যেন মানুষের বা যে কেউ যখন কেউ দেখবে জিনিসটা, বা যখন কেউ ডিজাইনটা দেখবে, যখন কেউ পোস্টারটা দেখবে, যখন কেউ ব্যানারটা দেখবে, যাতে করে এটা সুন্দরভাবে বুঝতে পারে, এটার জন্য হচ্ছে কন্ট্রাক্টস ইউজ করা হয়। তারপর হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে আমরা যদি একটু দেখি, এইখানে দেখো এই প্রত্যেকটা জিনিস কি একটা অ্যালাইনমেন্টের মধ্যে আছে না? এখন যদি আমি এটাকে এই জায়গায় নিয়ে আসি, এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাই, এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে যাই, তাহলে কি এটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকবে? এবং এটা আমাদের বুঝতে সুবিধা হবে না। যার জন্য হচ্ছে এই অ্যালাইনমেন্ট, কন্ট্রাক্টস এবং ব্যালেন্স, এই 3টা জিনিস খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট একটা ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে? তো তুমি যখন একটা ডিজাইন তৈরি করতে যাবা, তখন অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মেনটেন করে তারপর হচ্ছে ডিজাইন করতে হবে। এই বিষয়গুলো তোমরা একটু মাথায় ভালো করে একটু গাঁথা নাও, যাতে করে পরবর্তী সময় তুমি যখন ডিজাইন করবা, এই জিনিসগুলো যাতে করে মেনটেন করে সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি, তারপর হচ্ছে কি হায়ারার্কি, হোয়াইট স্পেস, রিপিটিশন এবং প্রক্সিমিটি। হায়ারার্কি বিষয়টা কি? হায়ারার্কি হচ্ছে কোনো তথ্য যখন আমরা হচ্ছে আগে দেখা উচিত সেটি নির্ধারণ করা, মানে হচ্ছে কোনো একটা বিষয় যেটা হচ্ছে মানুষজন সবার আগে দেখবে, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো পড়বে। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে দেখো আচ্ছা, এই ইমেজটার দিকে একটু খেয়াল করো, সবার আগে তোমার চোখটা কোন দিকে যাইতেছে? এই মানুষটার দিকে না? সবার আগে কিন্তু আমাদের চোখটা এই মানুষটার দিকে যাইতেছে, তার মানে আমরা এটাকে কি বলি? ফোকাস বলি না? যে এই দিকে হচ্ছে ওনাকে ফোকাস করা হয়েছে, এর মানে হচ্ছে যে এই ব্যক্তিটাকে ফুটায় তোলা হয়েছে,
ঠিক আছে। আর বাকি যারা আছে এটা হচ্ছে অনেকজনের মাঝে যখন আমি একটা জিনিসকে ভালোভাবে ফুটায় তুলতে চাবো সেটাই হচ্ছে কি হায়ারার্কি, ঠিক আছে, সেটাই হচ্ছে কি হায়ারার্কি। মানে আমরা ফোকাসও বলতে পারি এটাকে, হায়ারার্কিও বলতে পারি। মানে ফোকাস বললে হয়তো বা আমরা ইজিলি বুঝতে পারি। সো এই জিনিসটা একটু আরেকটু যদি তুমি একটু গুগলে সার্চ করো তাহলে আরও ডিটেল পাবা এটার। যেমন হচ্ছে হায়ারার্কি, আমরা যদি দেখি হায়ারার্কি মিনিং, এই যে এইখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে যে সর্বপ্রথম এই মানুষটা আছে, তার পরবর্তীতে হচ্ছে এই মানুষ, তার পরবর্তীতে মানুষ, এই মানুষ, তার পরবর্তীতে এই মানুষ। এর দ্বারা বোঝানো হয়েছে কি এটা একটা টিম। এই টিমের লিডার হচ্ছে কে, এই যে এই লোকটা, ঠিক আছে। ইভেন আমরা যদি এই ইমেজটার দিকে একটু ফলো করি, যেমন হচ্ছে এই ইমেজটা দেখো, প্রথমে হচ্ছে কি সিও আছে, সিনিয়র ম্যানেজমেন্ট আছে, তারপর হচ্ছে মিডল ম্যানেজার আছে, তারপর হচ্ছে কি ওয়ার্কফোর্স আছে। মানে হচ্ছে যে সর্বপ্রথম যেই লুকটা থাকে বা সর্বপ্রথম যেই জিনিসটা থাকে, যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাসে করা হয়, হাইলাইট করা হয়, সেটাই হচ্ছে কি হায়ারার্কি, ঠিক আছে। সো তুমি যখন একটা টেক্সটকে বা একটা ইমেজকে, একটা ডিজাইনকে যখন কোনো বিষয় সবার আগে মানুষজন যেন এই জিনিসটাকে ফোকাস করে বা সবার আগে মানুষ যখন এই জিনিসটা যাতে পড়ে তারপর হচ্ছে বাকি জিনিসগুলো যাতে দেখে, তখন ওই জিনিসটাকে মেনটেন করার জন্য তোমার হায়ারার্কিটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তখন তোমার হায়ারার্কির প্রয়োজন পড়বে। এখন আমরা যদি একটু দেখি, যেমন হচ্ছে আমরা এখানে কিছু এখানে একটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখাই। যেমন এখানে দেখো ব্যালেন্স, সিমেট্রিক্যাল এবং এসিমেট্রিক্যাল ভারসাম্য, ঠিক আছে। তো এই যে টেক্সটটা আছে এটা আমরা একটু বড় করে রাখছি না, একটু বড় করে রাখছি। ইভেন হচ্ছে এটাকে একটু এই বাকি টেক্সট যেগুলো আছে এগুলোর থেকে একটু সাইজে এটাকে একটু মোটা, একটু বড়, একটু হাইলাইট করে রাখছি। আর কারণ হচ্ছে যাতে করে সর্বপ্রথম এইটাকে পড়া হয় এবং বাকি পরবর্তী যে জিনিসগুলো আছে এবং পরবর্তী সময় এই জিনিসগুলো পড়া হবে, ঠিক আছে। সো এইটাকে বলা হচ্ছে হায়ারার্কি। সো এই বিষয়টা হচ্ছে তোমরা মেনটেন করে যখন ডিজাইন করবা দেখবা যে ডিজাইনের আউটপুটটা একটু অন্যরকম আসবে এবং দেখতে সুন্দর আসবে। এবং আমরা যদি একটু দেখি যে এখান থেকে পরবর্তী যেটা আছে হোয়াইট স্পেস, খালি জায়গা ব্যবহার করে ডিজাইনকে পরিষ্কার রাখা। মানে হচ্ছে যে তুমি যখন একটা ডিজাইন তৈরি করতে যাবে, এখন আমরা যদি চাইতাম মানে এই ডিজাইনটার মধ্যে যদি আমি এই ডিজাইনটা যদি এইখানে থাকতো বা এই টেক্সটগুলো যদি এইখানে থাকতো, এই টেক্সটগুলো যদি এইখানে থাকতো, মানে কোনো হোয়াইট স্পেস না থাকতো, তাহলে কি জিনিসটা এলোমেলো হয়ে যেত বা জিনিসটা বোঝা যাইতো না, ঠিক আছে। সো এই জিনিসটাকে সুন্দরভাবে ফোটায় তোলার জন্য হচ্ছে এখানে দেখো কিছু খালি স্পেস আছে না, এই সাদা স্পেস, এটাকেই বলা হচ্ছে কি হোয়াইট স্পেস, ঠিক আছে। মানে ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাটাকুই হচ্ছে কি হোয়াইট স্পেস। এখন এই লেখাটা হয়তো বা এই যে এইখান থেকে শুরু করা যাইতো না, কিন্তু এইখান থেকে শুরু না করে এইখান থেকে শুরু করা হয়েছে। এর কারণ কি? আর কারণ হচ্ছে যে এই যে লেখাগুলো আছে এটাকে সুন্দরভাবে ফুটায় তোলার জন্য, প্রেজেন্ট করার জন্য হচ্ছে এই লেখাগুলোকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। সো হোয়াইট স্পেস এবং হায়ারার্কি, ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা ডিজাইন করার ক্ষেত্রে। বা ডিজাইন একজন ডিজাইনার যখন তুমি নিজেকে যখন একজন ডিজাইনার দাবি করবা তখন অবশ্যই তোমাকে এই বিষয়গুলো খেয়াল করে ডিজাইন করতে হবে যাতে করে তুমি পরবর্তী কাজগুলো সুন্দরভাবে ফুটায় তুলতে পারো, ঠিক আছে। তারপর যদি আমরা একটু দেখি, একই ধরনের স্টাইল বারবার ব্যবহার করা মানে হচ্ছে রিপিটিশন বিষয়টা কি? যেমন আমরা যদি একটু দেখি যে রিপিটিশন বলতে আমরা বোঝাই, আমরা একটু এক্সাম্পলটা দেখাই। রিপিটিশন মিনিং, এই যে একটা ইমেজ আছে এই ইমেজটাকে একটু ফলো করো। যেমন এইখানে দেখো একটা ইমেজ, ঠিক আছে, বা একটা মূর্তি, এই মূর্তিটাকে বারবার বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এই বারবার বিভিন্ন জায়গায় ইউজ করার ফলে এটা একটা প্যাটার্ন দাঁড়াইছে না? এই যে এই লাইন দিয়ে একটা প্যাটার্ন তৈরি করছে, এই লাইন দিয়ে একটা প্যাটার্ন তৈরি করছে, এই লাইন দিয়ে একটা প্যাটার্ন তৈরি করছে। আরেকটা এক্সাম্পল দেখাই, এইখানে দেখো একটা এক্সাম্পল আছে, এই যে দেখো এই যে একই একটা শেপ বা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে বারবার ইউজ করা হয়েছে যার ফলে একটা রিপিটিশন দাঁড়াইছে, ঠিক আছে। মানে একই জিনিস, একই অবজেক্টকে তুমি যখন বারবার তোমার ডিজাইনে ইউজ করবা সেটা হবে কি রিপিটিশন, ঠিক আছে। ফর এক্সাম্পল যদি আমরা একটু দেখাই, যেমন এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছো না, এই একটা ব্যাকগ্রাউন্ড কি একটা কালার আছে না, সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে।
আমরা যদি এই ডিজাইন এই স্লাইডটা যদি একটু দেখি, সেম একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আবার এইখানেও কিন্তু কি আরেকটা সেম কালারের ব্যাকগ্রাউন্ড আছে। সো এটাই হচ্ছে কি রিপিটিশন, ঠিক আছে? যখন তুমি তোমার ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাবা, যখন তুমি একটা ব্র্যান্ডিং একটা লুক দিতে চাবা, তখন তোমার এই রিপিটেশনটা ইউজ করতে হবে, যাতে করে তোমার একটা ব্র্যান্ডিংয়ের যেই ভাইবটা আছে বা ব্র্যান্ডিং জিনিসটা যাতে সুন্দরভাবে ফুটায় ওঠে, ঠিক আছে? সো এই হচ্ছে রিপিটিশন, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্রক্সিমিটি, সম্পর্কিত তথ্যগুলো কাছাকাছি রাখা, মানে হচ্ছে যেমন হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স এবং হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, এই দুইটা জিনিস কি একই জিনিস, বা মনে করো যে ভাই বাদার এই দুইটা, যার কারণে হচ্ছে আমরা এই দুইটাকে পাশাপাশি রাখছি। এখন যদি আমি এই দুটো অবজেক্টকে একসাথে ধরে আমি যদি এটাকে এই জায়গায় রাখতাম, বা হচ্ছে এই অবজেক্টটাকে এই জায়গায় রাখতাম, তাহলে কি জিনিসটা এলোমেলো হয়ে যেত না, জিনিসটা ভালোভাবে বোঝা যেত না। যার কারণে হচ্ছে আমরা এই দুইটা অবজেক্ট বা এই দুইটা সেন্টেন্স আমরা একসাথে রাখছি, যাতে করে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটাই হচ্ছে কি প্রক্সিমিটি, ঠিক আছে? সো এই যে আমাদের এইখানে ডিজাইনের প্রিন্সিপালের ক্ষেত্রে যে 7টা বিষয় আছে, ব্যালেন্স, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি, হোয়াইট স্পেস এবং হচ্ছে রিপিটিশন, প্রক্সিমিটি, এই জিনিসগুলো যখন তুমি মেনটেন করে একটা ডিজাইন তৈরি করবা, তোমার এই ডিজাইনটা অটোমেটিক দেখবা যে অন্যরকম একটা প্রফেশনাল লুক চলে আসছে ডিজাইনের মধ্যে। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে বাসায় গিয়ে তোমরা একটু অ্যানালাইসিস করবা, গুগলে করবা, প্লাস হচ্ছে তোমরা আমাদের এই ক্লাসের যে ভিডিওটা থাকবে এটা একটু ভালোভাবে দেখবা। এছাড়াও হচ্ছে আমাদের কিছু টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, আমরা সেগুলো দিয়ে দেবো, সেগুলো হচ্ছে তোমরা একটু ফলো করবা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে টাইপোগ্রাফি জিনিসটা কি, যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি যে এই যে আমরা এখান থেকে শিখতেছিলাম যে আসলে একটি ভালো ডিজাইনের মূলনীতি কোনগুলা, ডিজাইনের ভালো মূলনীতি হচ্ছে এই যে এইগুলা, যে ডিজাইন প্রিন্সিপাল, ঠিক আছে? এবং আমরা যদি এখন একটু দেখি টাইপোগ্রাফি এবং কালার ফিজিওলজি যেটা আছে, টাইপোগ্রাফি হলো হচ্ছে একটি লেখার সুন্দর এবং পড়ার উপযোগী উপস্থাপন করার কৌশল। মানে হচ্ছে তুমি যখন একটা লেখাকে সুন্দরভাবে পড়ার জন্য সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করবা, উপস্থাপন করবা কারোর সামনে, সেটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। যেমন হচ্ছে এইখানে একটা ওয়ার্ড আছে টাইপোগ্রাফি, নিচে একটা সেন্টেন্স আছে সুন্দরভাবে লেখা আছে। এখন এই লেখাটা যদি এরকমভাবে না হইতো, এরকমভাবে যদি হয়ে যেত, ধরো আমরা এটাকে সাইজটা একেবারে 0 করে দিতাম বা খুবই অল্প রাখতাম, এই জিনিসটা অল্প রাখতাম, তাহলে কি জিনিসটা দেখতে সুন্দর লাগতো না বা আমাদের পড়তে খুব একটা কমফোর্ট ফিল করতাম না। বাট আমরা যখন এই টাইপোগ্রাফি ওয়ার্ডটাকে আমরা যখন একটু বড় রাখছি, এটা রাখার কারণ হচ্ছে এইটাই যে এই জিনিসটা যাতে মানুষজন আগে পড়ে, প্লাস হচ্ছে জিনিসটা দেখতে যেন সুন্দর হয়, যার জন্য হচ্ছে আমরা এই ওয়ার্ডটাকে একটু এই বাকি ওয়ার্ডগুলো থেকে একটু বড় রাখছি, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। এবং আমরা যদি একটু দেখি টাইপোগ্রাফির কিছু এক্সাম্পল আমাদের এখানে আছে, যেমন এই যে এখানে দেখো কিছু টাইপোগ্রাফির এক্সাম্পল আছে। টাইপোগ্রাফি হচ্ছে এই যে এখান থেকে দেখো, এখানে আমাদের এই যে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? এই ওয়ার্ড দ্বারা বোঝানো হয়েছে টাইপোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ। টাইপোগ্রাফি হলো টেক্সটকে দৃশ্যমানভাবে আকর্ষণীয় ও পাঠযোগ্য করার কৌশল, যেটা খুবই কমপ্লেক্স আকারে বোঝাইছে আর কি। আমি এত কমপ্লেক্স আকারে বোঝাতে চাই না, আমি খুবই সিম্পলভাবে আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাই। যেটা হচ্ছে যে তোমরা যদি একটু দেখো টাইপোগ্রাফি, আমরা একটু গুগলে সার্চ করি তাহলে একটু সুবিধা হবে। টাইপোগ্রাফি পোস্টার লিখে সার্চ করি আমরা, তাহলে আমরা একটু বুঝবো টাইপোগ্রাফি পোস্টার জিনিসটা আসলে কি, বা টাইপোগ্রাফি দিয়ে আসলে কি কি ধরনের ডিজাইন করা যায়, কিভাবে করা যায়। যেমন হচ্ছে এইখানে দেখো, এই যে এই ডিজাইনটাকে ফলো করো, দেখো এইখানে একটা টেক্সটকে খুব সুন্দরভাবে ফুটায় তুলছে, বিভিন্নভাবে হচ্ছে সাজাইছে, ঠিক আছে? সো ওয়ান কাইন্ড অফ হচ্ছে এটি হচ্ছে একটা টাইপোগ্রাফি। এছাড়াও যদি আমরা একটু টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ করি, টাইপোগ্রাফি টি শার্ট, তাহলে হচ্ছে আমরা আরও ডিটেলস আইডিয়া পাবো। যেমন হচ্ছে এই যে এখানে দেখো একটা ফন্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করে সুন্দরভাবে হচ্ছে একটা টি শার্ট তৈরি করছে একটা ফন্ট দিয়ে। ইভেন এইখানে যদি একটা ডিজাইন আছে, এই যে ডিজাইনটা, এইটা হচ্ছে একটা
টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। সো টেক্সটকে সুন্দরভাবে প্রেজেন্ট করাই হচ্ছে কি টাইপোগ্রাফি, ঠিক আছে। এই বিষয়টা সহজভাবে মাথায় রাখবা যে টেক্সটকে যখন তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করবা কোনো কিছুর মধ্যে, সেটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। সো এখান থেকে যদি আমরা একটু দেখি যে টাইপোগ্রাফির আবার কিছু ধরন আছে, যেমন হচ্ছে সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে। এটা মনে হয় আমরা আগে পরে তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ বলছিলাম টাইপোগ্রাফি সম্পর্কে না, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে কালার, এগুলো নিয়ে বলছিলাম না। আচ্ছা, তাহলে তো এগুলোতে আমরা তো মোটামুটি বলছি। তারপরে এখন একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। স্ক্রিপ্ট আর কালারটা বলা হয়েছিল, ফন্ট আর কালার যেটা ওইটা বলা হয়েছিল। মানে এই টাইপোগ্রাফি, হ্যাঁ, ফন্ট, তারপর হচ্ছে কালার, এটা আর এটা একটাই, মানে এইখানে হচ্ছে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করছে, আর আমরা যেটা আগে দেখছিলাম সেটা হচ্ছে একটু অন্যরকম ছিল হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, ওইটা সরাসরি বলা ছিল। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে ফন্টের ধরন, মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল আছে, যেমন সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট, ডিসপ্লে। সেরিফ ফন্ট কি, আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে হচ্ছে আমরা সেরিফ ফন্টের কিছু আইডিয়া পাবো। যেমন সেরিফ ফন্ট লিখে সার্চ করব, তাহলে হচ্ছে আমরা সেরিফ ফন্টগুলো দেখবো যে সেরিফ ফন্টগুলো কীরকম হয়। মানে হচ্ছে যে এইরকম কোনাওয়ালা বা হচ্ছে কর্নার স্টাইলে থাকবে, এরকম মাথাগুলো এরকম থাকবে যখন তোমরা সেরিফ টাইপের ফন্টগুলা চুজ করবা। যখন আমরা কাজ করি তখন হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট বলে দেয় যে আমি কোন ধরনের টাইপোগ্রাফি ইউজ করব, ঠিক আছে। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটু দেখাই, আমরা এখান থেকে একটা কাজের এক্সাম্পলই দেখাই সরাসরি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা। কারণ এখান থেকে হচ্ছে আমরা কমপ্লিট অর্ডারে যাই, কমপ্লিট অর্ডার থেকে হচ্ছে আমরা এখান থেকে রিকোয়ারমেন্টে যাই। সো এই টাইপোগ্রাফিটা কীরকমভাবে ইউজ করা হয় বা কীরকম হয় সেটা আমরা যদি একটু দেখি, যে এখান থেকে দেখো যে আমরা যখন একটা কাজ করতে যাই তখন ক্লায়েন্টের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট চেয়ে নিই, ঠিক আছে, যে আমাদের কি কি লাগবে, বা আপনার ব্র্যান্ডের নাম কি, আপনার বিজনেস কি নিয়ে, আপনি কী ধরনের কালার পছন্দ করেন, আপনি কী ধরনের ফন্ট পছন্দ করেন, বা টাইপোগ্রাফি আপনি কীরকম ইউজ করতে চান। তখন তখন ক্লায়েন্ট আমাদেরকে যে বলে দেয় যে ফন্ট পারফরমেন্স, মানে হচ্ছে যে আপনি কী ধরনের ফন্ট চান বা ফন্টের স্টাইল কেমন হবে। তখন ক্লায়েন্ট আমাদেরকে বলে দিছে প্রফেশনাল, স্ল্যাক, মডার্ন, ঠিক আছে। ইউ ক্যান টেক ফ্রম আওয়ার ওয়েবসাইট ইফ ইউ নিড, মানে তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অলরেডি কিছু ফন্টের এক্সাম্পল দেওয়া আছে, বা তাদের ওয়েবসাইটে যে ধরনের ফন্টগুলো ইউজ করতেছে সেগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো তখন আমরা তাদের ওয়েবসাইট থেকে ওই ফন্টগুলো নিয়ে ইউজ করি। ইভেন এইখান থেকে আমরা যদি একটু দেখি যে কালার পারফরমেন্স, যেমন হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করি যে আপনার কালার কী ধরনের পছন্দ, তখন ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় যে আওয়ার ব্র্যান্ডিং কালার, বা হচ্ছে তাদের যে ধরনের ব্র্যান্ডিং কালার আছে সেই ধরনের এক্সাম্পল আমাদেরকে দিয়ে দেয়। এটা বলছিল যে হচ্ছে তাদের গাড়ির যেই কালারটা আছে সেম এই একই স্টাইলের কালারগুলো যেটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ ছিল, মূলত হচ্ছে এটা প্রায় $100 মতো বাজার ছিল। এটার কাজ ছিল হচ্ছে ফুল হচ্ছে একটা কমপ্লিট সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমরা $120 চার্জ করছিলাম, বাট ভুলবশত এখানে আমরা হচ্ছে $100 দিয়ে দিচ্ছি, আবারও ভুল করছি। হ্যাঁ আরে ক্লায়েন্টের সাথে ডিল হয় একটা, পরে যায় মানে খেয়াল থাকে না। আসলে বিষয়টা হচ্ছে কি যে সবসময় একই ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে একই বাজেটের মধ্যে, তখন ওই কী নিয়ে আলোচনা করছিলাম, মানে আলোচনা তো করি 2-3 দিন আগে, বিষয়টা হচ্ছে এরকম। অফার পাঠায় রাখি 2-3 দিন আগে আলোচনা করে রাখি, কিন্তু পরবর্তী সময় যখন ক্লায়েন্ট সাথে সাথে বলে যে অফার পাঠাও, ডিরেক্ট হচ্ছে অফার পাঠিয়ে দিই, তখন হচ্ছে ওই যে বাজেট থাকে সেই বাজেটই হচ্ছে কাজ হয়ে যায়। কিন্তু যদি ওই আগে মানে রেসপন্সটার সাথে সাথে হইতো তাহলে হয়তো বা আরও $20 এখান থেকে পাইতাম। ওই দিন জানি কত ডলার লস করছিলাম, $71 না $75। হ্যাঁ আচ্ছা, যাই হোক। সো এখন আমরা দেখতেছিলাম হচ্ছে ফন্টের ধরন, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ, তারপর হচ্ছে স্ক্রিপ্ট এবং ডিসপ্লে। সো এই ফন্টগুলো হচ্ছে আমরা একটু গুগলে করব, গুগল করে হচ্ছে সার্চ করে নেব। যেহেতু আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করছি, আমি আর এটা নিয়ে খুব বেশি কথা বলতেছি না।
জাস্ট তোমরা আগের ক্লাসটা আগের যেই আমাদের মেইন ক্লাসগুলো আছে বিশেষ করে টাইপোগ্রাফি নিয়ে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর হচ্ছে টাইপোগ্রাফির নিয়ম, যেমন হচ্ছে যে আমরা যখন একটা কাজ করব এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন একটা কাজ করতে যাবা তখন চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ 2টা কিংবা 3টা ফন্ট ব্যবহার করে পুরো কাজটা শেষ করার। ঠিক আছে, যেমন হচ্ছে আচ্ছা দেখো, এইখানে আমরা একটা ফন্ট ইউজ করছি ক্লায়েন্টের জন্য, একটা থাম্বনেল মেক করছি, সিম্পল থাম্বনেল, যেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এইটা কিন্তু খুব বেশি কঠিন কাজও না বা খুব বেশি ডিজাইনও এখানে করা হয় নাই। ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, শেপ নিছি, টেক্সট অ্যাড করছি, টেক্সটটাকে হচ্ছে যে মেন বিষয়টা আছে বা যেটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে সেই অনুযায়ী হচ্ছে আমরা এটাকে একটু বোল্ড করে দিছি, যেটা হচ্ছে আমরা ওই যে হায়ারার্কি বিষয়টা দেখতেছিলাম। ঠিক আছে, সেটাকে একটু বোল্ড করছি আর টেক্সটটা এরকমভাবে রাখছি। কিন্তু এখন মনে হইতে পারে যে এই ফন্টটা আলাদা, এই ফন্টটা আলাদা, কিন্তু এই তিনটা এই পুরো টেক্সটে হচ্ছে একটা ফন্ট। ঠিক আছে, সো এরকম হচ্ছে বিষয় যে যখন তুমি একটা ক্লায়েন্টের কাজ করবা চেষ্টা করতে হবে 1টা 2টা বা সর্বোচ্চ গেলে 3টা ফন্ট ইউজ করে ওই পুরো কাজটা বা পুরো ব্র্যান্ডিংয়ের কাজটা শেষ করার। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার আউটপুটটা সুন্দর আসবে, ডিজাইনটা সুন্দর আসবে। সো এই যে এইটা হচ্ছে আমাদের মানে ফুল ব্র্যান্ডিং কিটের অ্যাসেট, যেগুলো হচ্ছে আমরা মেক করছি। ইউটিউব চ্যানেলের থাম্বনেইল, তারপর হচ্ছে চ্যানেলের জন্য হচ্ছে আমরা ব্যানার তৈরি করছি, চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করছি, তারপর হচ্ছে চ্যানেলের জন্য হচ্ছে ইউটিউব ইন্ডিং স্ক্রিন তৈরি করছি, মানে হচ্ছে এখানে সে ইন্ডিং স্ক্রিন হিসেবে এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে পুরো একটা ইউটিউব প্যাকেজ আমরা তাকে দিয়েছিলাম। এবং এই প্যাকেজের মধ্যে হচ্ছে ছিল হচ্ছে কি ফেসবুক পেজ, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ইউজিং, এইখানে দেওয়া আমরা পুরো প্যাকেজটা এখানে দেখাই। এই যে এখানে দেখো, এখানে দেওয়া আছে যে প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া কিট ব্র্যান্ডিং প্যাকেজ $120 হচ্ছে টোটাল বাজেট। এবং এটা হবে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এবং ইউটিউব এই সকল সোশ্যাল মিডিয়ার জন্য। এবং এইখানে আমরা কী তাকে দিছি, একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিছি, যেটা হচ্ছে অলরেডি তার ইউজ লোগো ছিল, সেটাকে জাস্ট আমরা একটা প্রোফাইল পিকচার হিসেবে সুন্দরভাবে হচ্ছে একটা প্রোফাইল পিকচারের সাইজ নিয়ে সেটাকে হচ্ছে আমরা ইউজ করছি। তারপর হচ্ছে 2টা কভার ব্যানার দিছি, মানে হচ্ছে ফেসবুকের জন্য হচ্ছে একটা কভার পেজ তৈরি করে দিছি, আর হচ্ছে ইউটিউবের জন্য হচ্ছে একটা কভার পেজ তৈরি করে দিছি। আর এখানে দেওয়া আছে লিঙ্কডইন পেজ আর প্রোফাইল আর টুইটার, যেহেতু সে ইউটিউবকে ফোকাস করছে, সো আমরা ইউটিউবকেই প্রায়োরিটি দিয়ে হচ্ছে ইউটিউবের চ্যানেলের জন্য হচ্ছে একটা কভার তৈরি করছি এবং ফেসবুক পেজের জন্য হচ্ছে একটা কভার তৈরি করছি। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে 10টা কাস্টম ইনস্টাগ্রাম হাইলাইট আইকন তৈরি করছি, যে আইকনগুলো হচ্ছে আমরা পরবর্তীতে তাকে সাবমিট করছিলাম। এই যে এখানে দেখো আমাদের ফুল অ্যাসেটটা আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এইগুলো হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের জন্য হচ্ছে তার ইনস্টাগ্রাম হাইলাইট আইকন হিসেবে সে ইউজ করবে। এবং এইখানে হচ্ছে পুরো যেই ডিজাইনগুলো আমরা তৈরি করছি সেই ডিজাইনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপর দিছিলাম হচ্ছে কি, তারপর দিছিলাম হচ্ছে আমরা 3টা ব্র্যান্ডেড ইউটিউব থাম্বনেল টেমপ্লেট, মানে হচ্ছে ওই যে থাম্বনেল যে ডিজাইনগুলো হবে ব্র্যান্ডিং স্টাইলে আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন তাকে তৈরি করে দিছি। এবং এই থাম্বনেলটা সে তার ভিডিওতে, সে তার চ্যানেলে প্রতিনিয়ত ইউজ করতে পারবে। তারপর হচ্ছে 2টা ইন্ডিং স্ক্রিন তৈরি করে দিছি। এই ইন্ডিং স্ক্রিনটা হচ্ছে কি তার যে চ্যানেলটা আছে তার চ্যানেলের শেষে, ভিডিওর শেষে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করবে তার চ্যানেলকে, তার চ্যানেলে বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে, বাকি যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো হচ্ছে এখানে অ্যাড করবে। তারপর হচ্ছে 3টা কাস্টম টিকটক কভার ফটো তৈরি করে দিছি, মানে এটা কভার না, মূলত হচ্ছে ভিডিও ফ্রেম আর কি। টিকটকের জন্য হচ্ছে রিল ভিডিও বা টিকটক ভিডিওর যেই ফ্রেম হয় সেটা আমরা তৈরি করে দিছি। এবং হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, মানে হচ্ছে একটা কালার প্লেট, ফন্ট, তারপর হচ্ছে কীভাবে ব্র্যান্ডিংটা ইউজ করবে, লোগোটা ইউজ করবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যাড করে দিছি।
তারপর হচ্ছে ফাইল ফরম্যাট হিসেবে আমরা জেপিজি, পিএনজি, পিএসডি, পিডিএফ, ক্যানভা এগুলো ইউজ করছি বা এগুলো তাকে সাবমিট করছি। এবং ডেলিভারি হচ্ছে আমরা টাইম নিয়েছিলাম 2 থেকে 3 দিন এবং আনলিমিটেড রিভিশন দিয়েছিলাম। যদিও আনলিমিটেড রিভিশন লাগে নাই, খুব একটা রিভিশন লাগছিল, যার সে কিছু বিষয় সে আপডেট করতে চাইছিল, টেক্সটটা বিশেষ করে, আর সাইজটা একটু পরিবর্তন করতে চাইছিল। তখন আমরা এই যে এটাকে আপডেট করে তাকে দিয়ে দিছি, ঠিক আছে। সো এটা কমপ্লিট করে ফেলছে অর্ডারটা। সো এটা অনেক আগের একটা অর্ডার যদিও, তবে হচ্ছে মানে এক্সাম্পলটা হিসেবে তোমাদেরকে দেখাইলাম যে আসলে আমরা কীভাবে কাজ করি, একটা কাজ করতে গেলে কী কী বিষয় আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হয় বা কোন কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি যে হেডিং এবং বডি ফন্টটা আলাদা, মানে হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে এইখানে হচ্ছে এটাকে আমরা হেডিং ফন্ট বলি এবং এইগুলোকে হচ্ছে আমরা কি বডি ফন্ট বলি, ঠিক আছে। সো এই হেডিং ফন্টগুলোকে আমরা একটু আলাদাভাবে রাখছি, বডি ফন্টগুলোকে একটু আলাদাভাবে রাখছি, ঠিক আছে। তারপর হচ্ছে লাইন স্পেস ঠিক রাখুন, মানে হচ্ছে আমাদের যে লাইনের যে বিষয়গুলো আছে, যেমন স্পেসগুলো যেভাবে আছে এখানে দেখো, প্রত্যেকটা জিনিস একটা অ্যালাইনমেন্টের মধ্যে আছে, একটা লাইনের মধ্যে আছে, একটা টেক্সটগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এই জিনিসগুলো হচ্ছে কি লাইন স্পেস, ঠিক আছে। অতিরিক্ত বোল্ট ব্যবহার করবেন না, মানে হচ্ছে খুব বেশি বোল্ট ব্যবহার করা যাবে না। অতিরিক্ত বোল্ট ব্যবহার করলে বা অতিরিক্ত টিক ব্যবহার করলে হচ্ছে তোমার ডিজাইনটা মানে আনপ্রফেশনাল হয়ে যাবে, প্রফেশনাল লাগবে না। সো এই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে ডিজাইন তৈরি করতে হবে। হচ্ছে কালার আছে এখানে, প্রতিটি রং মানুষের মধ্যে বিভিন্ন অনুভূতি তৈরি করে, যেহেতু আমরা এই জিনিসগুলো অলরেডি জানি যে আসলে কালারের বিষয়গুলো, কালার কীভাবে ইউজ করা হয়। তবে এখানে কিছু বিষয় হয়তোবা তখন আমরা মেনশন করি না, যেমন হচ্ছে কালারে কিছু মিনিং আছে, কালারে কিছু অর্থ আছে। যেমন হচ্ছে ব্লু কালারের মানে কি, বা ব্লু কালার দিয়ে আসলে কি বোঝানো হয়। ব্লু কালার মানে হচ্ছে বিশ্বাস এবং নিরাপত্তা। যেমন হচ্ছে আমরা ফেসবুকের দিকে যদি একটু তাকাই, দেখো ফেসবুকটা কি ব্লু কালার না? তো ফেসবুক মানে কি আমরা কি বুঝি, নিরাপত্তা না? মানে হচ্ছে এটা এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমার প্রাইভেসি থাকবে, আমার সব কিছু হচ্ছে আমরা এখানে মেনটেন করতে পারবো এবং আমার এটা নিজস্বভাবে থাকবে। সো এই যে জিনিসটা, এটার সাথে কি আমাদের শব্দের অর্থ বা কালারের অর্থ কি মিলছে না? মিলছে, রাইট। তারপর হচ্ছে যদি আমরা একটু দেখি রেড হচ্ছে কি শক্তি বা জরুরি বার্তা, মানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে বিভিন্ন হসপিটালের দিকে যদি তাকাও, হসপিটালে কেন রেড কালার ব্যবহার করা হয়, এটা যদি আমরা একটু ফোকাস করি, যে বিভিন্ন জায়গায় দেখবা যে হসপিটালের ক্ষেত্রে হসপিটালের এরকম একটা প্লাস আইকন থাকে, ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালারের শেপ থাকে না? সো এইটার মানেই হচ্ছে যে ইমার্জেন্সি, ঠিক আছে, জরুরি বার্তা, মানে জরুরি যখন কোনো কিছু বোঝানো হয় এবং এটাকে যদি বোঝানো হয় যে মানে জোর দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এই শক্তি দিয়ে বোঝাচ্ছে এইখানে যে জোর দিয়ে যদি কোনো কিছু বোঝানো হয় বা ইমার্জেন্সি যদি কোনো কিছু যদি বোঝানো হয়, তখন হচ্ছে কি আমরা রেড কালার ইউজ করি। এছাড়াও যদি আমরা একটু দেখি যে যেমন হচ্ছে আমরা ওই যে বডি ফিটনেস জিম, এই ধরনের যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে এই সকল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তোমার এই রেড কালারগুলো ইউজ করা হয়। ফিটনেস, জিম ইন্ডাস্ট্রি, পোস্টার। এই যে দেখো, এখন একটু ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবা যে আসলে এই ফিটনেসের ক্ষেত্রে বা হচ্ছে তোমার মেডিকেল হসপিটালের ক্ষেত্রে আমরা যদি এখন এই যে হসপিটাল লিখে সার্চ করি, এই হসপিটাল, তারপর হচ্ছে
জিম বা হচ্ছে ফিটনেস এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলা, হ্যাঁ, এই সকল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে তোমার এই রেড কালারগুলো ইউজ করা হয়। মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন কিছু কালার আছে। এছাড়াও যদি আমরা একটু দেখি, যেমন গ্রিন কালারটা কোথায় ইউজ করা হয় নর্মালি, প্রকৃতি বা হচ্ছে স্বাস্থ্য, যেমন হচ্ছে ওই যে হসপিটাল যেটা বলছিলাম, এইখানেও কিন্তু কি এই গ্রিন কালারটা ইউজ করা হয় ব্যানারের ক্ষেত্রে, পোস্টারের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু কি এই কালারগুলো ইউজ করা হয়। সো তুমি যখন একটা কাজ করবা, তুমি যখন একটা ব্র্যান্ডের জন্য কাজ করতে যাবা, তখন তোমার ওই কালারগুলা মনে রাখতে হবে যে আমি যখন কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করতেছি, ফর এক্সাম্পল আমি একটা হেলথ ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করতেছি, তাহলে আমাকে কী কালার ইউজ করতে হবে, তাহলে আমাকে গ্রিন কালার ইউজ করতে হবে, ব্লু কালার ইউজ করতে হবে, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বাড়াবে, প্লাস হচ্ছে কি স্বাস্থ্য, প্রকৃতি, এই বিষয়গুলো হচ্ছে মিন করবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো যখন তুমি একটু খেয়াল করে, বিশেষ করে কালারগুলো তুমি যখন সুন্দরভাবে সাজায় তুলতে পারবা প্রতিটা ক্ষেত্রে, তখন তোমার ডিজাইনগুলা আউটপুটটা অনেক সুন্দর আসবে, লুকটা অনেক সুন্দর আসবে। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন হয়তো বা আমরা খুব বেশি বুঝতেছি না, বাট আমরা যখন ফিজিক্যালি যখন ডিজাইন তৈরি করতে যাব, কাজ করব, তখন দেখবা যে আসলে এগুলোর কাজ আসবে, সমস্যা নেই, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে পার্পেল, এই জিনিসগুলো হচ্ছে ব্ল্যাক কালারকে বোঝানো হচ্ছে কি বিলাসিতা, প্রিমিয়াম অনুভূতি। আমরা যদি একটু দেখি যে ওই যে লাক্সারি স্টাইল যদি আমরা একটু বলি, তাই না, লাক্সারি ব্র্যান্ড পোস্টার, এখানে দেখো এই যে ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে, তাই না, ব্ল্যাক, তারপর হচ্ছে গোল্ডেন, এই জিনিসগুলো হচ্ছে তোমার বিশেষ করে হচ্ছে ওই ব্ল্যাক কালারগুলো ইউজ করা হয় লাক্সারি কোনো একটা আইটেমের ক্ষেত্রে, লাক্সারি কোনো ডিজাইনের ক্ষেত্রে, ফ্যাশন কোনো আইটেমের ক্ষেত্রে, ফ্যাশন কোনো ইন্ডাস্ট্রির জন্য যখন তুমি কাজ করতে যাবা, তখন তোমার এই কালারগুলো ইউজ করে ডিজাইনগুলো তৈরি করতে হবে। বোঝা গেছে? যেমন হচ্ছে ওই যে ট্রাভেল এজেন্সি বা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি, এই সকল ক্লায়েন্টেরগুলোর ক্ষেত্রে বিশেষ করে এই ব্ল্যাক কালারগুলো ইউজ করা হয়, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি বা হচ্ছে লাক্সারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। যে এখান থেকে গুগল গিয়ে যখন তুমি একটু সার্চ করবে লাক্সারি ইন্ডাস্ট্রি, টাইপ অফ লাক্সারি ইন্ডাস্ট্রি লিখে যখন তুমি সার্চ করবা, তখন এই যে এখান থেকে দেখো তোমার বেশ কিছু এক্সাম্পল বা আইডিয়া তোমাকে গুগল দিয়ে দিবে। যেমন হচ্ছে প্রফেশনাল লাক্সারি যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে, ওয়াচ, জুয়েলারি, এ সকল যে সকল এই দোকানগুলো আছে, শোরুমগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি লাক্সারি ইন্ডাস্ট্রি। তারপর যদি আমরা একটু দেখি যে এখান থেকে লোগো ডিজাইন, লোগো ডিজাইন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা একটা ব্র্যান্ডের পরিচিতি বহন করে। নর্মালি আমরা যেটা জানি যে আমরা যখন একটা কোম্পানি তৈরি করতে যাই, একটা ব্র্যান্ড তৈরি করতে যাই, সেটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য, মানুষের সামনে উপস্থাপন করার জন্য অবশ্যই একটা লোগোর প্রয়োজন হয়, রাইট। যেমন আমরা যদি একটু দেখি যে এখানে দেখো চ্যাট জিপিটি নিজস্ব একটা লোগো আছে, এই আইকনটার দ্বারা কি আমরা বুঝি না এটা হচ্ছে চ্যাট জিপিটি। এই ফেসবুকের আইকনটা দিয়ে আমরা বুঝি কি এটা ফেসবুক। এই ফাইবারের এই আইকনটা দ্বারা বুঝি কি আমরা ফাইবার, রাইট। সো এইরকমই হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট আইডেন্টিটি বহন করার জন্য এক একটা লোগো ডিজাইন প্রয়োজন বা লোগোর প্রয়োজন, ঠিক আছে। সো তুমি যখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে যখন তুমি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে যাবা বা লোগো ডিজাইন নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে তোমাকে এই লোগো ডিজাইনের ফান্ডামেন্টালগুলো শিখতে হবে, বা লোগো ডিজাইন কীভাবে তৈরি করা হয়, কোন কোন বিষয়গুলো খেয়াল করে লোগো ডিজাইন তৈরি করতে হয়, সেই বিষয়গুলো তোমাকে শিখতে হবে। যেমন হচ্ছে একটি ভালো লোগোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে সিম্পল, মেমোরেবল, টাইমলেস। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে লোগোর কিছু এক্সাম্পল আমরা যদি একটু দেখি সরাসরি, টাইপ অফ লোগো লিখে সার্চ করলাম, এখান থেকে দেখো তোমার বেশ কিছু কোম্পানির লোগোর এক্সাম্পল চলে আসছে বা লোগোর ধরন চলে আসছে। যেমন ওয়ার্ডমার্ক, লেটারমার্ক, পিক্টোরিয়াল, অ্যাবাস্টেক, মাস্কট, কম্বিনেশন, তারপর হচ্ছে কি এমবেলেম,
ঠিক আছে? এই ধরনের বিভিন্ন স্টাইল আছে, লোগোর বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে? এখন এই টাইপগুলোর থেকে যদি তুমি যে কোনো একটা টাইপ বেছে নিয়ে ওই ধরনের লোগো যদি তুমি তৈরি করতে থাকো এবং ওই ধরনের লোগোগুলো দিয়ে তুমি যদি ভালোভাবে শিখতে পারো, তাহলে এই ধরনের লোগোগুলো দিয়েই তুমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবা, ইভেন এই শুধুমাত্র লোগো ডিজাইনার হিসেবেও কাজ করতে পারবা, ঠিক আছে? যেমনটা হচ্ছে নর্মালি এখন স্টিল আমি করতেছি অ্যাজ এ লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে কাজ করতেছি ফাইবারে এবং আপওয়ার্কে, ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি যে লোগোর কিছু ধরন আছে, যেমন হচ্ছে ওই যে যেটা একটু আগে বললাম, ওয়ার্ডমার্ক, লেটারমার্ক, আইকন, কম্বিনেশন, এই বিষয়গুলো যখন তুমি কাজ করবা, লোগোগুলো তৈরি করবা, তখন আরও ডিটেলসে বুঝতে পারবা। লোগো ডিজাইন শুরু করার আগে অবশ্যই কোম্পানির ব্যবসার লক্ষ্য এবং টার্গেট এবং কাস্টমারের সম্পর্কে গবেষণা করতে হবে বুঝাইছে। মানে হচ্ছে যে যখন তুমি একটা লোগো ডিজাইন তৈরি করবা, তখন অবশ্যই সেই কোম্পানির কী নিয়ে কাজ করে, সেই ব্যবসাটা কী বা সেই ব্র্যান্ডটা কী এবং তাদের লক্ষ্যটা কী, তাদের টার্গেট কী বা তাদের কাস্টমার কারা, তাদের তাদের কাস্টমারগুলো আসলে কত এজের হবে, কত বয়সের হবে, ঠিক আছে? এই সকল বিষয়গুলা অ্যানালাইসিস করে, গবেষণা করে দেন হচ্ছে তোমাকে একটা লোগো ডিজাইন তৈরি করতে হবে এবং এই বিষয়গুলো যখন তুমি মেনটেন করবা, তখন তোমার একটা পারফেক্ট লোগো তৈরি করতে পারবা, ঠিক আছে? এবং আমরা দেখবো যে আসলে কীভাবে লোগোগুলো তৈরি করতে হয় বা আমি নর্মালি কীভাবে লোগোগুলো তৈরি করি। সো যেহেতু এখন বর্তমানে এআই চলে আসছে, এআই দিয়ে খুব ইজিলি কিন্তু খুব সহজেই একটা লোগো তৈরি করে ফেলা যায়, ইভেন এটা খুব বেশি সময়ও লাগে না। এটা আমরা দেখাবো যে কীভাবে তুমি শুধুমাত্র এআই ইউজ করে লোগো ডিজাইন তৈরি করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি সিস্টেম। যেমন অনেকেই মনে করে ব্র্যান্ড মানে হচ্ছে কি লোগো, অনলি লোগো, বাট ব্র্যান্ড মানে হচ্ছে বিভিন্ন জিনিসের মাধ্যমে তৈরি হয়। যেমন হচ্ছে কি লোগো, কালার প্লেট, টাইপোগ্রাফি, আইকন স্টাইল, ফটোগ্রাফি স্টাইল, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড এবং ব্র্যান্ড গাইডলাইন, এই সকল বিষয়গুলো নিয়ে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয়, ঠিক আছে? সো যখন তুমি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে কাজ করবা, তখন তোমাকে শুধুমাত্র লোগো ডিজাইন করলেই হবে না, তার সাথে সাথে কি করতে হবে, কালার প্লেট, টাইপোগ্রাফি, আইকন, ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস কার্ড, এই বিষয়গুলোও কি ডিজাইন করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে প্রফেশনাল ব্র্যান্ড অ্যাসেটের মধ্যে কী কী থাকে। একজন ব্র্যান্ড ডিজাইনার সাধারণত ক্লায়েন্টকে যেসব ফাইল দেয় বা হচ্ছে যে সকল কাজ করে প্রফেশনাল ব্র্যান্ড ডিজাইনার হিসেবে, নর্মালি হচ্ছে একটা লোগো ডিজাইনের একটা প্যাকেজ দেবে, যেখানে হচ্ছে লোগো ডিজাইনের বিভিন্ন ফাইল থাকবে, ফাইল ফরম্যাট থাকবে, সেই সাথে বিজনেস কার্ড থাকবে, লেটার হেড থাকবে, ইমেল সিগনেচার থাকবে, সোশ্যাল মিডিয়াটা থাকবে, ব্র্যান্ড গাইডলাইন থাকবে, প্রোফাইল পিকচার থাকবে, কভার ডিজাইন থাকবে এবং ব্র্যান্ড প্রেজেন্টেশন থাকবে, ঠিক আছে? এবং এগুলো একসাথে একটি কমপ্লিট ব্র্যান্ডিং প্যাকেজ আকারে তৈরি করবে এবং সেই প্যাকেজটা হচ্ছে সে ক্লায়েন্টকে প্রোভাইড করবে, ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি যে আসলে ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটি যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন বর্তমানে বিশ্বের অন্যতম একটা চাহিদা সম্পূর্ণ একটি স্কিল এবং এইখানে হচ্ছে এই যে আমরা লোগো ডিজাইন যদি শিখি বা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন শিখি, লেটার হেড ডিজাইন শিখি, ইমেল সিগনেচার শিখি, সোশ্যাল মিডিয়া শিখি, এই যে কাজগুলো আছে, এই যে প্রজেক্টগুলো আছে, এইগুলো শিখেও হচ্ছে আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লিঙ্কডইন, ডিরেক্ট ক্লায়েন্ট আউটরিচ, তারপর হচ্ছে ব্র্যান্ডিং এজেন্সি যেগুলো আছে তাদের সাথে সরাসরি কাজ করতে পারবো। এছাড়াও হচ্ছে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করে ডলার আয় করার সম্ভাবনা, মানে এটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে। বাট আমি যদি সহজ ভাষায় বলি, তুমি শুধুমাত্র বাংলাদেশ থেকে না, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, ইউরোপ বলো, যে কোনো কান্ট্রিতেই হও না কেন, সেই কান্ট্রিতে বসেই বা সেই জায়গাতে বসেই তুমি বাকি যে কোনো কান্ট্রির জন্য বা তোমার নিজের দেশের জন্য হচ্ছে তুমি এই ফ্রিল্যান্সিংটা করতে পারবা, ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, এটা আর নতুন করে বোঝানোর কিছু নাই। আশা করি তোমরা অলরেডি ফ্রিল্যান্সিং বিষয়ে মোটামুটি একটা ধারণা তোমাদের আছে। সো এখন আমরা হচ্ছে একটু দেখি যে
আজকের ক্লাসের প্র্যাকটিক্যাল টাস্কগুলো কী কী, ঠিক আছে, বা আমাদের বাসায় কী কী কাজ করতে হবে। যেমন হচ্ছে একটা কাল্পনিক কফি শপের জন্য একটা লোগো ডিজাইন তৈরি করতে হবে, এবং 3টা ব্র্যান্ড কালার সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে 2টা ফন্ট নির্বাচন করতে হবে। এর সাথে সাথে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে, এবং একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে কথা হচ্ছে যে আমরা যেই কাজগুলো তৈরি করব কি দিয়ে তৈরি করব। ওই যে আমরা বলছিলাম না যে একটা ব্র্যান্ডিংয়ের জন্য, ব্র্যান্ড আইডেন্টিটির জন্য হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হবে, মাস্ট বি, বলছিলাম না। এখন তোমাদের কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা হয়েছে? কারোরই হয় নাই? না ভাই, অনেকগুলো ভিডিও তো সবগুলো দেখিনি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু এখন পর্যন্ত ইলাস্ট্রেটর শেখা হয় নাই, সো আমরা ওই একটা কফি শপের জন্য হচ্ছে এআই ইউজ করে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করব, ঠিক আছে। এটা কীভাবে করব সেটাই আমরা এখন দেখাবো। আচ্ছা, এখন আমরা একটু সরাসরি আমাদের একটা কফি শপ, তাই না? যেহেতু একটা কফি শপ আমাদের একটা টাস্ক দিছে, আমরা একটা কফি শপ সিলেক্ট করি। আমাদের আশেপাশে, আমাদের এলাকার, আমাদের দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে কফি শপ আছে না? আছে। কফি শপ লিখে সার্চ করলাম, কফি শপ নিয়ার মি, দেখি আমাদের আশেপাশে আছে কিনা। শীতল হাওয়া ক্যাফে, এই যে কফি শপ চলে আসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ার লোকেশন অনুযায়ী হচ্ছে কফি শপ, ঠিক আছে। আচ্ছা, তোমরা শ্রীপুর মাওনা চৌরাস্তা লাহাব রেস্টুরেন্টের নাম শুনছো? এই লাহাব রেস্টুরেন্টের লোগো ডিজাইনার কিন্তু আমি, এটা জানো? গুগলে, ফেসবুকে সার্চ করি লাহাব